হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইতিমধ্যে এবার এসআইআর এর জন্য সম্পূর্ণ বাংলা ফর্ম প্রকাশ করেছে এবার ইলেকশন কমিশন। বাংলা ফর্মে কিন্তু আপনাদেরকে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে হবে এবং এই ইংলিশে আপনাদের যেসব ফর্মগুলো দেখানো হয়েছিল সেটা বিহারের ক্ষেত্রে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবার বাংলা ফর্ম কিন্তু প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে সেই খবর আমরা পেয়েছি, সেই ফর্ম আপনাদেরকে দেখাবো কিভাবে ফিল আপ করবেন এবং সম্পূর্ণ বাংলাতে সে এসআইআর এর কোথায় কি লিখতে হবে, কোথায় আপনি 2002 সালের ডিটেলসগুলো লিখবেন, কোথায় আপনার নাম লিখবেন, কোথায় আপনি সমস্ত ডকুমেন্টসের ডিটেলসগুলো আপনি লিখবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানাবো। এসআইআর এর জন্য বাংলা ফর্ম প্রকাশ করা হয়েছে, সেই ফর্ম আপনি বিএলওদের কাছে পাবেন এবং সেই ফর্মে আপনার সমস্ত নথিপত্র দিয়ে আপনি তার বিএলওর কাছে সেগুলো জমা করতে পারবেন। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্পূর্ণ বাংলা ফর্ম প্রকাশ করা হয়েছে। যে ফর্ম না ফিল আপ করলে আপনার আগামী 2026-এ ভোটার লিস্টে আপনার নাম আসবে না। সম্পূর্ণ বিষয়টি দেখবেন আজকের এই ভিডিও থেকে। নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই এসআইআর এর সম্পূর্ণ বাংলা ভার্সনের বাংলা ফর্ম কিন্তু প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গে সম্পূর্ণ বাংলাতেই এসআইআর এর ফর্ম ফিল আপ হবে এবং এই এসআইআর এর সম্পূর্ণ বাংলা ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটি। যদি কোনো জায়গায় আপনি লিখতে বা কোনো জায়গাতে ভুল করেন তাহলে কিন্তু আপনার এসআইআর ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। বিএলও সিগনেচার করে ভেরিফিকেশন করে পাঠিয়ে দিলেও আপনার ইলেকশন কমিশনের তরফ থেকে রিজেক্ট হয়ে চলে আসবে। তো দেখুন, এখানে সম্পূর্ণ বাংলা ফর্ম ফিল আপ করার পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। ফর্ম কেমন হবে, আগে থেকে যে আপনাদের ছবি দেওয়া থাকবে, কিউআর কোড দেওয়া থাকবে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকবে, তার আপনাদেরকে সমস্ত ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন মোবাইল অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথমে ওপরে দেখতে পাচ্ছেন যে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম। তো সম্পূর্ণ বাংলা ভার্সানে, কোনো রকম ইংলিশ নেই, সম্পূর্ণ বাংলাতে। তো এই ফর্মটাই কিন্তু আপনাকে বিএলও দিবে এবং আপনাকে ফিল আপ করে বিএলওকে দিতে হবে। তো দেখুন, এইখানে দুটো জায়গা রয়েছে ওপরে, এগুলো বিলার করা আছে। তো এখানে আপনাদের পার্ট নাম্বার, আপনাদের নিজের নাম থাকবে, অ্যাড্রেস থাকবে এবং আপনার বিধানসভার নাম থাকবে প্রথম ঘরে। দ্বিতীয় ঘরে যেটা থাকবে আপনাদের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার এসবগুলো থাকবে, সেগুলো অটোমেটিক দেওয়াই থাকবে। তারপরে দেখছেন যে কিউআর কোড, যেটা এই 3 নম্বর ঘরে দেখছেন কিউআর কোড, এই কিউআর কোডটা একদম সুন্দরভাবে দেওয়া আছে। কিউআর কোড এরকমই কিন্তু আপনারা পাবেন হাতে। তারপরে দেখছেন 4 নম্বরে যেটা ফটোকপি, আগের যে ভোটার লিস্টে আপনাদের যে বা ভোটার কার্ডে যে আপনাদের ফটো আছে সেই ভোটার ছবি কিন্তু আপনাদের এখানে দেওয়া থাকবে। আর 5 নম্বরে যেটা ঘরটা রয়েছে সাম্প্রতিক ফটো সাটন, তো এখানে আপনাদেরকে একটা নতুন ফটো এখন তুলতে হবে বর্তমান, তারপরে নতুন ফটো দিতে হবে। তো দেখুন, তারপরে এখানে যে ফর্ম ফিল আপগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি একটার পর একটা। তো দেখছেন প্রথমত জন্ম তারিখ, মাস, বছর। তো আপনাকে কিভাবে লিখতে হবে, প্রথমে আপনি তারিখ লিখবেন, এরকম লিখবেন, ধরুন আপনার জন্ম 1990 সালে 1/1/1990, যদি এরকম হয় তাহলে আবার এখানে একটা দিয়ে এখানে আবার আপনি 1990 কিন্তু লিখবেন। তো এভাবে কিন্তু আপনার জন্ম তারিখটা আপনি লিখবেন, কারণ এখানে প্রথমত তারিখ, তারপর মাস, তারপর আপনাদের বছর লেখা আছে। তো এইভাবে কিন্তু জন্ম তারিখ লিখবেন। লেখার পর আপনার যে আধার নম্বর রয়েছে, তো আধার নম্বরটা আপনার এই ঘরে, দ্বিতীয় ঘরে দিয়ে দিবেন। আধার নম্বর আপনি লিখবেন কীভাবে, তো এর জন্য আপনি যে কোনোভাবে লিখতে পারেন, তবে আপনাদেরকে বলে দিচ্ছি আধার নম্বর আপনি 4টে সংখ্যা লিখবেন, তারপরে আপনি একটা হাইফেন দিবেন। 4টে সংখ্যা লেখার পর একটা হাইফেন দিবেন, তারপর আবার 4টে লিখবেন, তারপর আবার 4টে লিখবেন। এভাবে লিখলে দেখতে ভালো লাগে। তারপর দেখছেন মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা 3 নম্বর ঘরে বসিয়ে দিবেন এবং পিতা এবং অভিভাবকের নাম, আপনার বাবার নাম বা যে আপনার অভিভাবক রয়েছে, গার্জেন রয়েছে, তার নামটা কিন্তু আপনাকে এইখানে লিখে দিতে হবে। তারপরে দেখছেন যে পিতার বা অভিভাবকের ইপিক নাম্বার যদি থাকে তাহলে অবশ্যই আপনি এখানে লিখবেন। ভোটার আইডি কার্ডের নাম্বারটা অবশ্যই থাকবে, তাহলে লিখে দিবেন। তারপরে মায়ের নাম, অর্থাৎ আপনার মার কি নাম রয়েছে সেই নামটা লিখবেন, মায়ের ইপিক নাম্বার লিখবেন। স্ত্রী বা স্বামীর, যদি আপনি মেয়ে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার স্বামীর লাগবে যদি বিবাহিত হয়ে থাকে, আর যদি আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে স্ত্রীর লাগবে যদি থাকে। এগুলো ম্যান্ডেটরি নয়, যদি থাকে তাহলে আপনি দিতে পারেন, না তো আপনি নাও দিতে পারেন ইপিক নাম্বারগুলো। তারপর নিচের দিকে যদি চলে যান তাহলে দেখতে পাবেন যে এখানে কি বলা হয়েছে, সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচনের বিবরণ, অর্থাৎ আপনার সর্বশেষ যে এসআইআর হয়েছে 2002 সালে, সেই 2002 সালের বিবরণ কিন্তু আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। তো এখানে দেখছেন সর্বশেষ এসআইআর
নম্বরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। তো প্রথমত আপনি এই বাম দিকের ঘরটাতে প্রথমত দেখুন যে সর্বশেষ এসআইআরে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কীভাবে লিখবেন। প্রথমত আপনার নাম লিখবেন, যে নির্বাচকের নাম যার নাম 2002 সালে এসআইআরে আছে তো তার নাম লিখবেন। যদি আপনার নিজেরই নাম থাকে তাহলে আপনার নাম অবশ্যই এখানে লিখে দিবেন। আপনার ইপিক নাম্বার যদি থাকে, যদি 2002 সালে আপনি ইপিক নাম্বারটা পান, অনেকের হয়তো একটা বিষয় আপনাদেরকে দেখায় যে ইপিক নাম্বার অনেকে বলছেন যে নাই, অবশ্যই অনেকের ইপিক নাম্বার 2002 সালে নাই, যেমন এইটা দেখছেন নাই বা এটা হচ্ছে নাই, অনেকের ইপিক নাম্বার কিন্তু খুঁজে পাওয়া যায়নি, এর জন্য নাই 2002 সালের ভোটার লিস্টে। আবার অনেকেরই কিন্তু আছে, বেশিরভাগই আছে, কম ভাগ নাই। তো যদি আপনাদের ইপিক নাম্বার না থাকে তাহলে কিন্তু কোনো রকম সমস্যা নেই, আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তারপরে আপনার যে আত্মীয়ের নাম রয়েছে সে আত্মীয়ের নামটা আপনি এখানে দেবেন। দেওয়ার পর সম্পর্ক কি রয়েছে সে সম্পর্ক দিবেন, মানে আপনার ভোটার আইডি কার্ডে 2002 সালে যে রিলেশন হিসাবে ছিল তার নাম আপনাকে দিতে হবে। রিলেশন কে ছিল, রিলেশন হিসাবে আপনার বাবা থাকতে পারে, মা থাকতে পারে, তো রিলেশন হিসাবে আপনার তাদের সম্পর্ক কি রয়েছে, ফাদার না মাদার, সেটা আপনাকে লিখতে হবে, বাবা না মা। তারপর জেলা কোথায়, আপনি হয়তো অন্য জায়গাতে ছিলেন এখন অন্য জায়গাতে এসছেন, তাহলে সেই আগের জেলার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখছেন রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই লিখবেন। বিধানসভার ক্ষেত্রে আপনাদের কোন বিধানসভায় আন্ডারে সেই সময় ছিলেন সেটা লিখবেন। তারপরে দেখছেন বিধানসভার কেন্দ্রের নম্বর এবং অংশ নম্বর, ক্রমিক নম্বর মানে পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো। তারপরে এখানে দেখছেন যদি আপনাদের লিস্টের নাম না থেকে থাকে তাহলে কিন্তু আত্মীয়ের বিবরণ আপনাকে এই ঘরে দিতে হবে। তো এখানে দেখছেন প্রথমত নাম লিখবেন, তার ইপিক নাম্বার লিখবেন যদি থাকে, আত্মীয়ের নাম, তার সম্পর্ক কি রয়েছে এবং জেলা, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্রে বিধানসভার নাম আপনি এই ঘরে বসিয়ে দিবেন। তারপর একইভাবে ক্রমিক নাম্বার আপনাদের এবং অংশ নাম্বার, বিধানসভা ক্ষেত্রের নাম্বার সমস্ত কিছু বসাবেন। বসানোর পর আপনার এখানে দেখুন আর কি বলা হয়েছে, এই নাম্বারে 1 নম্বরে বলা হয়েছে উপরে উল্লিখিত নির্বাচক আমি বা আমার পরিবারের সদস্য অন্য কোথাও দেশের নাগরিকত্ব অর্জন করেনি, আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং উপরে উল্লিখিত নামটি আমি এবং আমার পরিবারের সদস্য, মানে এখানে আপনি যদি না হন তাহলে আপনার পরিবারের সদস্য, বাবা মা কেউ হবে, পরিবারের সদস্য অন্য কোথাও বিধানসভা নির্বাচনী এলাকা বা সংসদীয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নয়। আমি এই বিষয়ে সচেতন যে এই আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা বা মিথ্যা বা যা আমি মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না তা 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারা 1950 এবং 1950-43 অনুযায়ী এই 1 বছর পর্যন্ত কারাবাস বা জরিমানা বা উভয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হতে পারে। তো এটা হচ্ছে ডিক্লারেশন আপনি যে ফর্মটা ফিল আপ করলেন। এবার এখানে আপনি যদি কোনো রকম ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আগে থেকে এটা মানে স্বীকারোক্তি করা হচ্ছে। তারপর এখানে দেখছেন নির্বাচন বা পরিবারের যে কোনো সাবালক স্বাক্ষর করবেন, এখানে স্বাক্ষর করবেন, স্বাক্ষর না জানলে টিপ ছাপ দেবেন, তারপর তারিখ সহ কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সব শেষে যদি দেখেন তাহলে কিন্তু বিএলওর একটা সই কিন্তু এখানে রাখবে, বিএলও সেটা সিগনেচার করে দিবে, করে দেওয়ার পর তারা ফর্ম জমা করে নেবে। তো এরকম হচ্ছে ফর্ম। এর আগে যে ইংলিশ ফর্মগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো আর এটা কিন্তু অনেকটাই আলাদা। তো সেগুলোর যে এনুমারেশন ফর্ম নেক্সট 3 সেটার সঙ্গে এটা কিন্তু একই ফর্ম, এটা বাংলা ওটা ইংলিশ, এইটুকুই, তাছাড়া কোনো কিন্তু তফাৎ নেই। এরপর আপনাদেরকে দেখাবো এখানে কি বলা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইলেকশন কমিশনের তরফে কি জানানো হয়েছে এই মুহূর্তে। ভিডিওটি বড় হলো, আপনারা দেখতে থাকুন। তো দেখুন এখানে যেটা জানানো হয়েছে যে গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা একটা তাদের ভোটার যে পোর্টাল রয়েছে সেটা দিয়েছে এবং সাইডে পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকায় তাদের এবং সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন। সহায়তার জন্য নির্বাচকরা সংশ্লিষ্ট বিএলওদের সাথে যোগাযোগ করতে পারেন। যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না তাদের কাছে ইআরও নোটিশ পাঠাবেন। নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে। এবার এখানে দেখুন বলা হয়েছে ভারতে 1/7/1987 সালের আগে জন্মগ্রহণকারী, যদি আপনার 1/7/1987 সালের আগে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ
নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিন। তো আপনার নিজের একটি যে কোনো জমি জমা প্রমাণপত্র জমা করতে হবে। তারপর দেখছেন 1/7/1987 এবং 2/12/2004 এর মধ্যে অংশগ্রহণ মানে জন্মগ্রহণকারী যারা জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করলে কি হবে দেখুন, জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে মানে যে 12টা কাগজপত্র দেওয়া হয়েছে তার তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিন। জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে পিতা বা মাতার জন্য যে কোনো একটি নথি জমা দিন। তো এটার ক্ষেত্রে আপনি 2002 সালের মা বাবার ভোটার লিস্ট দিতে পারেন এবং আপনার একটা কাগজপত্র দিবেন, তাহলে হয়ে যাবে। তারপরে দেখছেন 2004 সালের পর যারা 2/12/2004 সালের জন্মগ্রহণ করেছেন, তারপরে জন্মগ্রহণ করেছেন, তাদের কি বলা হয়েছে, জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিন। জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে পিতার জন্য যে কোনো একটি নথি জমা দিন। মানে পিতার জন্য মানে আপনাকে 2002 সালে দিতে হবে ভোটার লিস্ট, এবং এছাড়া অন্যান্য যদি কাগজপত্র দেন তো দিতেই পারেন। জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে মাতার জন্য যে কোনো একটি নথি জমা দিন। মানে পিতা মাতা দুজনারই কিন্তু লাগবে। জন্মের সময় তার বৈধ পাসপোর্ট ও ভিসার একটি প্রতিলিপি জমা দিন। তো দেখুন এই বিষয়গুলো কিন্তু জানানো হয়েছে। ভারতের বাইরে জন্মগ্রহণকারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন। এছাড়া দেখুন আরও বেশ কিছু জিনিসগুলো বলা হয়েছে যে কোন কোন কাগজপত্র ক্ষেত্রে কি কি লাগবে সমস্তটাই। তো এখানে আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি, যেহেতু নতুন বিষয় এটা, তার জন্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন বলা হয়েছে যে নথিগুলি জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা, সামগ্রিক নয়। নিজের বাবা ও মায়ের কথা যদি উপরে উল্লিখিত করা থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্বপ্রত্যায়িত নথি জমা দিতে হবে। 1 নম্বরে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র, যেমন ধরুন পেনশন অর্ডার, পেমেন্ট অর্ডার, যেটি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থা যে কোনো নিয়ন্ত্রিত কর্মী পেনশন প্রাপকদের দেওয়া আছে। এবং 2 নম্বরে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র নথি যেটি 1/7/1987 সালের তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম যেটাকে LIC বলা হয় বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্তৃক এই সব কাগজপত্র যদি থাকে তাহলে কিন্তু আপনি দিতে পারেন। এর পাশাপাশি বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট, তারপর ইন্ডিয়ান পাসপোর্টের কথা বলা হয়েছে, এবং স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র যেগুলো রয়েছে, মানে এক কথায় অ্যাডমিট কার্ড আপনাদের বা সার্টিফিকেট বা রেজাল্ট, এইসব জিনিসগুলো হবে। এবং রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র মানে রেসিডেন্ট সার্টিফিকেটও হবে, যদি আপনার কোনো অফিসারের কাছ থেকে নেওয়া থাকে। তো বনভূমি অধিকার শংসাপত্র আপনার দিতে পারেন। এবং উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র মানে ST SC OBC সার্টিফিকেট হলেও হবে। এছাড়াও নাগরিকদের জাতীয় রেজিস্টার যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার, এছাড়াও যদি কোনো জমি বা বাড়ির বরাদ্দের শংসাপত্র থাকে তাও কিন্তু হবে। যেমন দলিল আপনি দিতে পারেন। আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশ নম্বর অনুযায়ী প্রযোজ্য হবে। তো দেখুন আধার কার্ডের 9 সেপ্টেম্বর একটা ঘোষণা হয়েছিল, সেই নির্দেশ অনুযায়ী আধার কার্ড গণ্য হবে। তবে 1/7/2025 অনুযায়ী বিহারে SIR এর নির্বাচক তালিকার নির্যাস। তো এখানে বলা হয়েছে যে 23/25 ERS। তো এই যে একটা দেওয়া হয়েছে নির্দেশ ধারা, তো এটার অনুযায়ী প্রযোজ্য হবে আধার কার্ড।
তো আধার কার্ডের সঙ্গে অন্য কোনো আপনাকে কাগজপত্র দিতে হবে একটা, তাহলে কিন্তু আপনার আর সমস্যা হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটাই আপনাদের সাথে আলোচনা করলাম। আজকের এই ভিডিও থেকে আশা করছি বুঝতে পেরেছেন যে এসআইআর এর জন্য বাংলা ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন, বাংলা ফর্মের সাথে আপনার কোন কোন কাগজপত্র লাগবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কি জানানো হয়েছে, নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে যে ফর্মটা দেওয়া হয়েছে সম্পূর্ণ বাংলা ভার্সন যেটা পশ্চিমবঙ্গের জন্য, এই ফর্মটাই কিন্তু চূড়ান্তভাবে থাকবে এবং এই ফর্মটাই আপনাদেরকে ফিল আপ করতে হবে প্রত্যেককে। এবং কোথায় কি লিখতে হবে আপনাদেরকে জানালাম, ফটোকপি আগে থেকেই দেওয়া থাকবে, কিউআর কোড থাকবে, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম ফর্মটা কেমন হবে সমস্ত কিছুটাই। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য।